হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ, তোমাদের সকলকে স্বাগত জানাই। লাইফ সায়েন্স মানে বায়োলজির ওপরে আমি ভিডিও বানাচ্ছিলাম, যেখানে এর আগের দিনে শ্বসন সম্পর্কে শুরু করেছিলাম এবং শ্বসনের সম্পর্কে কিছুটা আলোচনা করে এসেছি। সেখানে দেখে এসেছিলাম যে বিভিন্ন প্রাণীর শ্বসন অঙ্গগুলো কি, এই অবধি বলে আমি আগের দিনের ভিডিও শেষ করেছি। তো আগের দিনের ভিডিওটা আগে দেখে নিও, কারণ ওই ভিডিওটার পরবর্তী পার্ট হচ্ছে এই ভিডিওটা। তো ওই ভিডিওটা পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে। প্লেলিস্টগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এবং কোনো বুঝতে অসুবিধা হলে কোনো বিষয় তাহলে আমাকে কমেন্ট করো। আর যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা যেখান থেকে এই ভিডিও শুরু করব সেটা হচ্ছে মানুষের শ্বসন তন্ত্র। মানুষের শ্বসন তন্ত্র। অর্থাৎ মানুষ কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে বা ত্যাগ করে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো মানুষের যে শ্বসন তন্ত্র, তার মধ্যে বিভিন্ন অঙ্গ মানুষকে শ্বাস নিতে, নিঃশ্বাস নিতে এবং মানে প্রশ্বাস নিতে এবং নিঃশ্বাস ত্যাগ করতে সাহায্য করে। তো সেই অঙ্গগুলোকে আমাদের ফার্স্টে দেখতে হবে। তো আমি এখানে একটা ছবি আঁকবো, যে ছবির মাধ্যমে বোঝানো হবে কোথায় কোন অঙ্গগুলো রয়েছে। আচ্ছা, এর মধ্যেই মানুষের শ্বসনতন্ত্রের সমস্ত কিছু রয়েছে। একে একে আমি এগুলোকে মার্ক করব কোন জায়গায় কি রয়েছে, যাতে বুঝতে সুবিধা হয়। তো সেই জন্য প্রথমে একদম নাকের কাছে, আমাদের নাকের ভেতরে একটা ফুটো রয়েছে, যাকে নাসা গলবিল বা নেসাল ফ্যারিংস বলা হয়। এইখানটাতে রয়েছে নাসা গলবিল। তার নিচে এই জায়গাটা মুখবিবর, যেটা আমাদের এর সঙ্গে যুক্ত নয়, আমাদের পাচনতন্ত্রের সঙ্গে, সেটা আমি আলোচনা করে এসেছি। এইখানে যেটা রয়েছে এইরকম একটা জায়গায় রয়েছে, এইখানটায় ডিপ করে যেটা বানালাম, এটা হচ্ছে ফ্যারিংস। ওকে,
ফ্যারিংসের নিচে এখানে যে একটা ত্রিভুজ মতো বানিয়েছি, এটা একটু অন্য কালার দিয়ে করলে সুবিধা হবে বুঝতে। এইখানটাতে রয়েছে এটা, ঠিক ফ্যারিংসের নিচে। এটার নাম হচ্ছে ল্যারিংস। ল্যারিংস এই পুরো যে নালিকা, যেটা রিং রিং করা, যেটা সেটা নয়, শুধু নলটা, এটাকে বলা হয় ট্র্যাকিয়া, বা বাংলাতে মানে ইংলিশে ট্র্যাকিয়া বলা হয়, বাংলার কিছু এরকম হয় না, আমাদের কোশ্চেনে ট্র্যাকিয়া বলেই আসবে। শ্বাস নালীও বলা যেতে পারে বাংলায় অ্যাকচুয়ালি, কিন্তু ট্র্যাকিয়া বলেই আসবে। ট্র্যাকিয়া থেকে যে দুটো ভাগ হয়েছে সেই দুটোকে বলা হয় ব্রঙ্কিওল। এটা হচ্ছে ব্রঙ্কিওল। রিং রিং যে অংশগুলো এঁকেছি সেগুলো হচ্ছে, এদিকে লিখছি, এগুলোকে বলা হয় ট্র্যাকিয়াল রিং। ট্র্যাকিয়াল রিং। ওকে, এর থেকে যে ছোট ছোট ভাগগুলো হয়েছে, লাল লাল যেগুলোকে এঁকেছি সেগুলো হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস। এবং লাল লাল করার পরে এরকম যে এরকম ভাগগুলো করেছি তার উপরে একটা করে ডট রয়েছে দেখতে পাচ্ছ, সেই ডটগুলো হচ্ছে অ্যালভিওলাই বা বায়ুথলি। অ্যালভিওলাই। ঠিক আছে, অ্যালভিওলাইকে যদি আমি বড় করি, অ্যালভিওলাইকে যদি আমি বড় করে আঁকি, প্রত্যেকটা ব্রঙ্কাস এরকম আসছে। ব্রঙ্কাস থেকে এসে এটা তিনটে ভাগ হয়ে যায় ব্রঙ্কাসটা। ঠিক আছে, ব্রঙ্কাসটা তিনটে ভাগ হয়ে তিনটে করে অ্যালভিওলাই এক একটা ব্রঙ্কাসে থাকে। এখানে যে একটা করে দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এখানে তিনটে করে হবে, জায়গা নেই বলে দেখাতে পারছি না। তো ওটা অনেকটা দেখতে এরকম এরকম হয়। ঠিক আছে, এরকম রকমের হয়। বা যদি আমি বাইরে থেকে এটা, যদি আমি এরকম একটা জিনিসকে, গোল জিনিসকে আমি মাঝখান থেকে কাটি, তাহলে এরকম দেখতে হবে। আর যদি এটা পুরো দেখা হয় আঙুরের গুচ্ছর মতো এরকম থাকে। তো এরকম অ্যাকচুয়ালি থাকে তিনটে। ওকে, এক মিনিট। তো এটাকে আমি এখন মুছে দিচ্ছি। ঠিক এরকম জায়গাতে থাকে আমাদের হার্ট। ঠিক আছে, হার্ট। আর নিচে এখানে একটা এরকম পেশি মতো থাকে, ঠিক এরকম টাইপের। এটাকে বলা হয় ডায়াফ্রাম। ওকে, এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটি দুভাগে ভাগ করে দিচ্ছে আমাদের শরীরকে। থোরাসিক ক্যাভিটি হচ্ছে বুকের অংশ। থোরাসিক বলতে বুকের অংশটাকে বোঝায়। আমরা ঠিক যদি আমি পেটের কাছে হাত দিই তাহলে দেখবো ওই যে নিচের দিকটা নরম, উপরের দিকটাতে পাঁজর রয়েছে যে জায়গাটা, সেটা হচ্ছে একটু শক্ত মতো। তো সেই অংশটাকে, পাঁজরের যেখানে রয়েছে সেটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি। নিচের দিকের অংশটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো এইটা ভাগ করছে, হয়ে গেল। এবার এক এক করে এখানে যে অংশগুলো রয়েছে সেইগুলোকে আলোচনা করব এবং তাদের কাজগুলো দেখব। তো আমাদের আজকে পড়ার বিষয় শ্বসন তন্ত্র। এই তন্ত্র শব্দটার অ্যাড করার কারণ হচ্ছে যে শ্বসনে সহায়ককারী যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সেগুলো মিলিত হয়ে যে তন্ত্রটা গঠন করছে তাকে একসাথে শ্বসন তন্ত্র বলা হয়। তো শ্বসন তন্ত্রকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একে আমরা তিনটে ভাগে ভাগ করব। এক নম্বর ভাগ হচ্ছে নাসাপথ। নাসাপথ। সেকেন্ড হচ্ছে শ্বাসনালী।
এবং থার্ড ভাগ হচ্ছে শ্বাস অঙ্গ। ওকে, 3 ভাগে আমাদের শ্বসন তন্ত্রকে ভাগ করব। 1 নম্বর হচ্ছে নাসাপথ, ফার্স্ট ভাগ হচ্ছে নাসাপথ, সেকেন্ড ভাগ হচ্ছে শ্বাসনালী এবং থার্ড হচ্ছে শ্বাস অঙ্গ। এটা জাস্ট বোঝার সুবিধার্থে করা। তো নাসাপথের মধ্যে কিছু জিনিস রয়েছে, নাসাপথের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে। ফার্স্ট এখানে যেটা রয়েছে বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র। সেকেন্ড হচ্ছে নাসিকা গহ্বর, নাসিকা গহ্বর। এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অন্তঃনাসারন্ধ্র, অন্তঃনাসারন্ধ্র। ওকে, শ্বাসনালীর মধ্যে রয়েছে হচ্ছে ল্যারিংস। শ্বাসনালীর মধ্যে যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে ল্যারিংস। ওকে, ল্যারিংস। তারপর রয়েছে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া। থার্ড রয়েছে ব্রঙ্কাস, ব্রঙ্কাস। আর ফোর্থ রয়েছে ব্রঙ্কিওল, এইখানটায় করে দিচ্ছি ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল। আর শ্বাস অঙ্গর মধ্যে রয়েছে হচ্ছে ফুসফুস। ওকে, এই কটা জিনিস আমাদেরকে জানতে হবে, কোথায় কি রয়েছে, কোনটার কি কাজ, ইত্যাদি ইত্যাদি। প্রথমে হচ্ছে বহির্নাসারন্ধ্র। বহির্নাসারন্ধ্র আর কিছুই নয়, যেটা আমরা আমাদের শরীরের উপরে আয়নাতে দেখতে পাচ্ছি, দুটো গহ্বর, সেটাই হচ্ছে বহির্নাসারন্ধ্র। তাহলে বহির্নাসারন্ধ্র কটা থাকে? এক জোড়া, এক জোড়া থাকে। এটা নাসিকার বাইরের দিকের অংশ, সেটা লেখার কিছু নেই, কারণ আমি নিজেই ফিল করতে পারছি, আমরা নিজেরাই ফিল করতে পারবো যে বাইরে যেটা থাকছে সেটা হচ্ছে বহির্নাসারন্ধ্র। তারপর হচ্ছে নাসিকা গহ্বর। নাসিকা গহ্বরের ইংলিশ হচ্ছে নেসাল ক্যাভিটি। তো এইটা সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, বহির্নাসারন্ধ্র, কারণ এটা আমরা বাইরে যেটুকু অংশ দেখতে পাচ্ছি সেটুকুই। নাসিকা গহ্বর, বহির্নাসারন্ধ্রের ঠিক পিছনে যে অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে নাসিকা গহ্বর। তাহলে এখানে লেখা যেতে পারে বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র যে গহ্বরে উন্মুক্ত থাকে, মুক্ত থাকে, তাকে নাসিকা গহ্বর বলে। নাসিকা গহ্বরকে আমরা হাত দিয়েও ফিল করতে পারি, এবং সেখানে দেখবো যে নাসিকা গহ্বর অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা। মাঝখানে একটা প্রাচীরের মতো রয়েছে, মাঝখানে যে প্রাচীরটা থাকে তাকে বলা হয় নেসাল সেপ্টাম, নেসাল নেসাল সেপ্টাম। ওকে, তাহলে নেসাল সেপ্টাম কি কাজ করছে? নেসাল সেপ্টাম নাসিকা গহ্বরকে দুভাগে ভাগ করছে, নাসিকা গহ্বরকে দুভাগে ভাগ করছে, ভাগ করে। তাহলে আমাদের নাকের ভেতরের দিকে যদি আমরা দেখি, আয়নাতেও দেখতে পাবো বা আমরা হাত দিলেও ফিল করতে পারবো যে নাকের ভেতরে যে দুটো ছিদ্র রয়েছে তার মাঝখানে একটা দেওয়াল মতো রয়েছে, সেটারই নাম নাসিকা নেসাল সেপ্টাম। এবং নেসাল সেপ্টাম এর মেন কাজ হচ্ছে নাসিকা গহ্বরকে দুভাগে ভাগ করে দেওয়া।
এই নেসাল সেপ্টামের মধ্যে একটা গ্রন্থি থাকে যাকে বলা হয় সিবেসিয়াম গ্রন্থি। সিবেসিয়াম গ্রন্থি। তাহলে এটা কোথায় থাকছে? নেসাল সেপ্টামের ওপরে থাকছে। সরি 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 এটা এখান থেকে না, নাসিকা গহ্বরের মধ্যে থাকছে। তো এটা বোঝা যাবে যে এখান থেকে টানছি দাগটা, নাসিকা গহ্বরের মধ্যে কিছু গ্রন্থি থাকে যেগুলোকে বলা হয় সিবেসিয়াম গ্রন্থি। আর আমাদের নাকের ভেতরে কিছু চুল থাকে, সেই চুলগুলো এই নাসিকা গহ্বরের মধ্যে থাকে। এদিকে লিখছি, কিছু রোম থাকে আমাদের নাকের মধ্যে। তো এই রোমগুলোর কাজ হচ্ছে আমরা যে শ্বাসবায়ু গ্রহণ করছি তার মধ্যে যে ধুলো বালি ইত্যাদি রয়েছে সেগুলোকে পিউরিফাই করে ভেতরে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে এই রোমগুলোর। তো নাসিকা গহ্বর এর মধ্যেই এই রোমগুলো থাকে। এছাড়া এই নাসিকা গহ্বরে আরো কিছু জিনিস থাকে, আরো একটি কোষ থাকে, অ্যাকচুয়ালি দুটো কোষ থাকে। একটার নাম হচ্ছে মিউকাস কোষ, মিউকাস কোষ, আর একটার নাম হচ্ছে সেরাস কোষ। সেরাস সেরাস কোষ, এই দুটো কোষ থাকে। সমস্ত কিছু নাসিকা গহ্বরের কথা হচ্ছে, এখন যা আলোচনা করছি সব নাসিকা গহ্বরের কথা বলছি। এত কিছু নাসিকা গহ্বরের মধ্যেই থাকে। তো নাসিকা গহ্বরের মধ্যে দুটো কোষ থাকে, একটা দেখলাম সিবেসিয়াম গ্রন্থি থাকে, ঠিক আছে। নাসিকা গহ্বরের মধ্যে দুটো কোষ থাকে, এক নম্বর কোষের নাম মিউকাস কোষ এবং দ্বিতীয় কোষের নাম সেরাস কোষ। মিউকাস কোষ থেকে যেটা নিঃসৃত হয় তার নাম মিউকাস, আর সেরাস কোষ থেকে যেটা নিঃসৃত হয় তাকে বলা হয় সেরাস। তাহলে সেই দুটোর নাম, এই নামেই কোষগুলোর নাম হয়েছে। সেরাস নিঃসৃত হয় সেরাস কোষ থেকে। সেরাস এক ধরনের জলীয় দ্রবণ। তো এই দুটোর কাজ হচ্ছে আমরা যে নিঃশ্বাসটা গ্রহণ করছি, যে শ্বাসবায়ুটা গ্রহণ করছি সেটাকে একটু আর্দ্র করে দেওয়া, এবং শ্বাসবায়ু যদি খুব বেশি উষ্ণ হয় সেটাকে শীতল করে দেওয়া, বা যদি খুব বেশি শীতল হয় সেটাকে উষ্ণ করে দেওয়া। এইটাই হচ্ছে মিউকাস কোষ এবং সেরাস কোষের থেকে নিঃসৃত মিউকাস এবং সেরাসের প্রধান কাজ। ঠিক আছে। এরপরে নাসিকা গহ্বরের একদম শেষের দিকে আরো একটা কোষ থাকে যার নাম অলফ্যাক্টরি কোষ। অলফ্যাক্টরি কোষ, ঠিক আছে। এটা নাসিকা গহ্বরের একদম ভেতরের দিকে থাকে, শেষ অঞ্চলে থাকে অলফ্যাক্টরি কোষ। এই কোষের কাজ হচ্ছে আমরা যে সমস্ত জিনিস ঘ্রাণ নিই সেই ঘ্রাণ অনুভব করানো কাজ হচ্ছে অলফ্যাক্টরি কোষের। ঘ্রাণ অনুভব, ঘ্রাণ অনুভব করানো হচ্ছে অলফ্যাক্টরি কোষের কাজ। তো এইটা হলো নাসিকা গহ্বর সম্পর্কে সমস্ত কথা। এবার হচ্ছে অন্তঃনাসারন্ধ্র। অন্তঃনাসারন্ধ্র অন্তঃনাসারন্ধ্র সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। অন্তঃনাসারন্ধ্র শুধুমাত্র যে নাসা গলবিলটা, অর্থাৎ যে নালীটা যাচ্ছে আমাদের নাসিকা গহ্বর যেটা যাচ্ছে সেইটাকে ফ্যারিংসে উন্মুক্ত করে অন্তঃনাসারন্ধ্র। এছাড়া আর এখানে কোনো কাজ নেই, এটার কোনো কথা বলার নেই। তো নাসা পথ সম্পর্কে যা ছিল এইগুলোই জানার ছিল। এরপরে হচ্ছে শ্বাসনালী, যার মধ্যে প্রথম দেখবো হচ্ছে ল্যারিংস। ল্যারিংসকে আবার বলা হয়, ফার্স্ট আমরা দেখবো ল্যারিংস। ল্যারিংসকে আবার বলা হয় স্বর নালী, বাংলায় বলা হয় স্বর নালী। একে আবার এর মধ্যেই থাকে ভয়েস বক্স।
কারণ এইখানেই সমস্ত স্বর আমরা যা কথা বলি সেটা তৈরি হয় এই স্বরনালীর মধ্যে, ল্যারিংসের মধ্যে। ভয়েস বক্সকে বলা হয় অ্যাডামস অ্যাপেল শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে। ভয়েস বক্সকে অ্যাডামস অ্যাপেল এটা বলা হয় শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, কারণ পুরুষদের গলার কাছে একটু উঠে থাকে, এইটাকে বলা হচ্ছে অ্যাডামস অ্যাপেল। মহিলাদের ক্ষেত্রে এটা থাকে না। মহিলাদেরকে শুধুমাত্র, মহিলাদের ওই অংশটাকে শুধুমাত্র ল্যারিংস বা স্বরনালী বা ভয়েস বক্স বলা হবে, কিন্তু অ্যাডামস অ্যাপেল শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে এটা রয়েছে। ল্যারিংসের ঠিক উপরে অবস্থান করে গ্লটিস। ঠিক আছে, এই গ্লটিস আর কিছুই নয়, এই গলবিল যেখান দিয়ে এসে ল্যারিংসে এসে উন্মুক্ত হয় সেই অংশটাকে বলা হয় গ্লটিস। তাহলে গলবিল যে ছিদ্র দিয়ে ল্যারিংসে উন্মুক্ত হয় তাকে গ্লটিস বলে। এইটা হচ্ছে পুরো নাসা গলবিল, পুরো অংশটা যতটা নাসা পথ রয়েছে, অ্যাকচুয়ালি এটাকে একসাথে বলা হয় নাসা গলবিল। সেটাকেই আমি ভাগ করে করে নাসা পথের মধ্যে বিভিন্ন অংশগুলো দেখালাম। তো নাসা গলবিলটা গিয়ে যেখানে ল্যারিংসে উন্মুক্ত হচ্ছে সেই অংশটাকে বলা হয় গ্লটিস। এর ওপরে একটা জিনিস থাকে যার নাম এপিগ্লটিস। এপিগ্লটিস। যখন আমরা খাদ্য গ্রহণ করি, যদি এপিগ্লটিস না থাকতো তাহলে সেই খাদ্য ডাইরেক্ট আমাদের শ্বাস নালীতে চলে আসতো, অর্থাৎ ল্যারিংস দিয়ে ঢুকে যেত। তাহলে কি হতো, এটার কাজ অ্যাকচুয়ালি শ্বাস গ্রহণ করা, নিঃশ্বাসের বায়ু নিয়ে যাবে নিয়ে আসবে, এ খাদ্য নিয়ে যেতে পারে না, তাহলে আমাদের বিষম লাগতো, হাঁচি হতো। তো এপিগ্লটিস কি করে, যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন এই ল্যারিংসকে ঢাকা দিয়ে দেয়। তার ফলে খাদ্য যেটা আমরা গ্রহণ করি সেটা খাদ্য নালী দিয়ে চলে যায়, আমাদের শ্বাস নালী দিয়ে যায় না। তো এপিগ্লটিসের কাজ যদি বলা হয় কি, তাহলে এটাকে বলতে হবে যে এটা খাদ্য গ্রহণের সময় শ্বাস নালীকে বন্ধ করা বা ঢাকা দেওয়া, এটার মাধ্যমে ঢাকা পড়ে যায়, তার ফলে খাবার সঠিক জায়গা দিয়ে খাদ্য নালী দিয়ে চলে যায়। আবার ফিরে আসি স্বরনালী বা ল্যারিংসে। ল্যারিংসের মধ্যে একটা জিনিস থাকে যাকে বলা হচ্ছে ভোকাল কর্ড, এবং ভোকাল কর্ডই আমাদের শব্দ তৈরি করে, ভোকাল কর্ড। আর যেহেতু ভোকাল কর্ডের মাধ্যমে শব্দ তৈরি হয়, এই পুরো স্বরনালী বা ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স। ওকে, তো ভোকাল কর্ড কি? ভোকাল কর্ড হচ্ছে দু জোড়া মিউকাস পর্দা দিয়ে ঘেরা অংশ, যেটার মাধ্যমে, যেটার কম্পনের ফলে সাউন্ড বা শব্দ সৃষ্টি হয়। তো এটা কজোড়া থাকবে? ভোকাল কর্ড থাকে দু জোড়া। সেকেন্ড পয়েন্ট, এটা মিউকাস পর্দা দিয়ে ঘেরা, মিউকাস পর্দা ঘেরা ভোকাল কর্ড। থার্ড হচ্ছে দু জোড়ার মধ্যে উপরের জোড়াকে বলা হয় হচ্ছে ট্রু ভোকাল কর্ড, উপরের জোড়াকে বলা হয় ট্রু ভোকাল কর্ড, সরি উপরের জোড়াকে বলা হয় ফলস ভোকাল কর্ড, এবং নিচের জোড়াকে বলা হয় ট্রু ভোকাল কর্ড। উপরেরকে বলা হয়, উপরের জোড়াকে ফলস ভোকাল কর্ড, এবং নিচের জোড়াকে বলা হয় ট্রু ভোকাল কর্ড, ট্রু ভোকাল কর্ড। তো ফলস ভোকাল কর্ড অ্যাকচুয়ালি শব্দ সৃষ্টিতে কোনো কাজ করে না, কিন্তু ট্রু ভোকাল কর্ডের কম্পনের ফলে আমাদের শব্দ সৃষ্টি হয়। এই ট্রু ভোকাল কর্ড কম্পন হয়, তার ফলে আমাদের শব্দ সৃষ্টি হয়।
তো এটাই ছিল হচ্ছে ল্যারিং সম্পর্কে যা যা জানার ছিল সমস্ত কিছু এখানে জানিয়ে দিলাম। এরপরে আছে হচ্ছে ট্র্যাকিয়া। সেকেন্ড জিনিস হচ্ছে ট্র্যাকিয়া। ফার্স্ট অফ অল ট্র্যাকিয়া কোন জায়গাটা এটা বোঝা যাচ্ছে যে নালিকাকার পথটা ল্যারিংস থেকে পুরো ব্রঙ্কিওল অব্দি অবস্থিত, তাকে ট্র্যাকিয়া বলা হচ্ছে। এটা প্রথমে জানতে চাইবে কি দৈর্ঘ্য কত। ট্র্যাকিয়ার দৈর্ঘ্য হচ্ছে 9 থেকে 11 সেন্টিমিটার দৈর্ঘ্য হয় এটার। ঠিক এর ওপরে একটা মানে 10-12টা বা তার থেকেও বেশি হতে পারে, মানে সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়, ট্র্যাকিয়ার ওপরে কিছু রিং এর মতো আকৃতির বস্তু থাকে যাকে বলা হয় ট্র্যাকিয়াল রিং। এটা হচ্ছে ট্র্যাকিয়াল রিং। এই যে ট্র্যাকিয়াল রিং করেছে, এই যে গোল গোল যে ট্র্যাকিয়ার ওপরে যে রিংগুলো, এটাকে বলা হচ্ছে ট্র্যাকিয়াল রিং। তাহলে প্রথম জিনিস কি, ট্র্যাকিয়া 9 থেকে 11 সেন্টিমিটার লম্বা, এর ওপরে একটা রিং জাতীয় পদার্থ থাকে যাকে ট্র্যাকিয়াল রিং বলা হয়। এবার ট্র্যাকিয়াল রিং এর কাজ কি? ট্র্যাকিয়াল রিং এর কাজটা হচ্ছে এইটা থাকে বলে ল্যারিংস, সরি, ট্র্যাকিয়া চুপসে যায় না। ট্র্যাকিয়া চুপসে যায় না। এটা না থাকলে ট্র্যাকিয়া চুপসে যেতে পারতো। এটা একটা নালিকাকার পথ, এর মধ্যে কোনো হাড় নেই, একটা নল জাস্ট। যদি এরকম কিছু ট্র্যাকিয়াল রিং না থাকতো সেটা চুপসে যেতে পারতো, কিন্তু যেহেতু ট্র্যাকিয়াল রিং রয়েছে সেই কারণে এটা চুপসে যায় না। একটা জিনিস আমি এখানে উল্টো লিখেছি এই ছবিতে, এইটা হবে হচ্ছে ব্রঙ্কাস, পরেরটা হবে হচ্ছে ব্রঙ্কিওল। অর্থাৎ ট্র্যাকিয়া এরকম দুভাগে ভাগ হয়ে গেল। ট্র্যাকিয়া দুভাগে যেটা ভাগ হচ্ছে তাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। ঠিক আছে। আর তারপরে এখান থেকে আবার যেইভাবে ভাগটা হয়েছে সেইগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওল। তাহলে এইটা হবে ব্রঙ্কিওল। এটা একটু ঠিক করে নেবে ছবিতে, তোমরা যারা ছবিটা আঁকছো তারা ঠিক করে নেবে। ভেতরে গিয়ে যেটা ভাগটা হচ্ছে সেটা হচ্ছে ব্রঙ্কিওল। তো ট্র্যাকিয়ার মেন কাজ কি? এখান দিয়ে শ্বাসবায়ুটা, এটা একটা পথ যার মাধ্যমে শ্বাসবায়ু ফুসফুস অব্দি পৌঁছয়। তো এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ব্রঙ্কাস, এবং লাস্টে থাকবে হচ্ছে ব্রঙ্কিওল। তো ব্রঙ্কাস সম্পর্কে কিছু জিনিস দেখব। ব্রঙ্কাসকে আবার আর একটা নাম দেওয়া হয় যার নাম ক্লেম শাখা। ক্লেম শাখা ব্রঙ্কাসেরই আর এক নাম ক্লেম শাখা। অ্যাকচুয়ালি এটা সম্পর্কে কিছুই বলার নেই। এটা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে ফুসফুসের মধ্যে ঢুকে গেছে। মেন কাজ হচ্ছে যে শ্বাসবায়ুটা আসছে সেটাকে পুনরায় দুটো ফুসফুসের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে এই ব্রঙ্কাস বা ক্লেম শাখার। ক্লেম শাখা বা ব্রঙ্কাস ফুসফুসের মধ্যে গিয়ে আবার কিছু ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যেগুলোকে ব্রঙ্কিওল বলা হচ্ছে। ব্রঙ্কিওলকে আবার আর একটা নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে উপক্লেম শাখা। তাহলে ক্লেম শাখা যদি বলা হয় বা উপক্লেম শাখা যদি বলা হয় তাহলেও অসুবিধা হবে না, কারণ উপক্লেম শাখা অ্যাকচুয়ালি ব্রঙ্কিওলেরই আর এক নাম। ক্লেম শাখা হচ্ছে ব্রঙ্কাসের আর এক নাম। আমি এখানে যে ব্রঙ্কিওলগুলো এঁকেছি সেগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। ব্রঙ্কাস এটা ঢুকলো, আমি একদিকেরটাই দেখাচ্ছি। এই দিক থেকে ধরা যাক এরকম ব্রঙ্কাস ঢুকলো, ঢোকার পরে এরকম কিছু কিছু ভাগে ভাগ হয়েছে, এরকম ভাগে ভাগ হয়েছে। যে ভাগটা আমি এখানে একটু এরকম বড় বড় করে ভিভি মতো করেছি সেইগুলোকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস। এইগুলো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। হ্যাঁ,
সেকেন্ডারি ব্রঙ্কাস আবার ভাগ হয়ে যায়, যেগুলো আমি এখানে লাল লাল কালারে রেখেছি, এখান থেকে যে আবার ভাগ হয়ে যাচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওল। ঠিক আছে, এখানে যে লাল লাল অংশগুলো আমি করেছি সেইগুলো হচ্ছে ব্রঙ্কিওল। তাহলে প্রথমে ব্রঙ্কাস ফুসফুসের মধ্যে ঢুকছে, দিয়ে ভেঙে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস আবার তিনটে করে অংশে ভাগ হচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের মুখে থাকছে হচ্ছে অ্যালভিওলাই বা বায়ুথলি। ওকে, এইখান থেকে বেশি কিছু জানার নেই, জাস্ট কোথায় আছে পয়েন্ট করে করে এটা বোঝানো, মানে বুঝিয়ে দিলাম। এর কারণ হচ্ছে বুঝতে সুবিধা হবে, কোথা দিয়ে আমাদের শ্বাস বায়ুটা যাচ্ছে সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমাদের যদি শ্বাস বায়ুর কথা বলি, তাহলে আমরা এখান থেকে শ্বাস নিচ্ছি পরিবেশ থেকে, সেটা যাচ্ছে নাসা গলবিল হয়ে ফ্যারিংস হয়ে ল্যারিংসে পৌঁছচ্ছে, ল্যারিংস থেকে এটা ট্র্যাকিয়া হয়ে সোজা ট্র্যাকিয়া শেষ পর্যন্ত আসছে, দিয়ে সেটা ব্রঙ্কাসে ভাগ হয়ে যাচ্ছে, ব্রঙ্কাসের মাধ্যমে সেটা ফুসফুসে পৌঁছচ্ছে, ব্রঙ্কাস ফুসফুসে গিয়ে কয়েকটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেই সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে সেটা ব্রঙ্কিওলে যাচ্ছে, ব্রঙ্কিওল থেকে সেটা ফাইনালি অ্যালভিওলাইতে যাচ্ছে, এবং অ্যালভিওলাই পুরো ফুসফুসকে ফোলাচ্ছে, যেটা একটু পরে ফুসফুস যখন আলোচনা করবো তখন বলছি। তো এই অবধি আশা করছি আর কোনো অসুবিধা নেই, কারণ এখানে আর কিছু বলার নেই। এবার মেন যেটা দরকার সেটা হচ্ছে ফুসফুস সম্পর্কে জানা। তো আমি এখানে ছবিটা মুছে দিচ্ছি, তোমরা ছবিটা আশা করছি এঁকে নিয়েছো। ফুসফুস সম্পর্কে আমাদের জানতে হবে। ফুসফুস ইংরেজিতে বলা হয় লাংস, এবং ছবিতেই দেখা গেল আমাদের শরীরে দুখানা ফুসফুস রয়েছে। ফুসফুস হচ্ছে আমাদের শরীরের প্রধান শ্বাস অঙ্গ। আমাদের শরীরে টোটাল দুটো অর্থাৎ এক জোড়া ফুসফুস রয়েছে। ফুসফুস দুটি কোথায় রয়েছে? বক্ষ গহ্বরে রয়েছে বা থোরাসিক ক্যাভিটিতে রয়েছে। একটু আগে বললাম থোরাসিক ক্যাভিটি কাকে বলে, অ্যাবডোমিনাল ক্যাভিটি কাকে বলে। তো ফুসফুস আমাদের থোরাসিক ক্যাভিটিতে অবস্থান করছে। তো ফার্স্ট পয়েন্ট এখান থেকে এটাই লিখছি, থোরাসিক ক্যাভিটিতে অবস্থান করে। ওকে, যদি আমি আমাদের ফুসফুসের ছবি এখানে পাশে আঁকি, শুধুমাত্র ফুসফুসেরই ছবি আঁকছি, কারণ আগের যে পার্টগুলো সেগুলো আমি দেখিয়েই দিয়েছি। আর দুদিকের ফুসফুস আঁকছি না, একদিকের ফুসফুসটা আঁকছি বড় করে, যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুসের বাইরে একটা স্তর থাকে, এরকম ভাবে বাইরে একটা স্তর থাকে। বাইরে একটা এরকম স্তর থাকে। অ্যাকচুয়ালি আমি এর যে ছবিটা আঁকলাম সেটা দেখে মনে হচ্ছে একটা বাইরের স্তর, অ্যাকচুয়ালি এটা দ্বিস্তর। ঠিক আছে, দুটো স্তর বিশিষ্ট এই যে আবরণীটা, এটা তাহলে দ্বিস্তর বিশিষ্ট আবরণী। ঠিক আছে, দ্বিস্তর বিশিষ্ট আবরণী। দ্বিস্তর বিশিষ্ট যে আবরণটা থাকে তাকে বলা হচ্ছে প্লুরা। দ্বিস্তর জিনিসটা কি? যদি আমি এটাকে আরো জুম করে দেখি তাহলে দেখবো এটা এইরকম একটা স্তর। ঠিক আছে, এইরকম জিনিস থাকে, তারপরে ফুসফুস এরকম করে শুরু হয়।
এটা দ্বিস্তর বিশিষ্ট। এটা 1 নম্বর স্তর, এটা 2 নম্বর স্তর, আর তারপরে শুরু হচ্ছে ফুসফুস। এটাকে বলা হয় প্লুরা। তো দুটো স্তর থাকছে। এরকম যদি দুটো স্তর থাকে, একটা হচ্ছে বাইরের দিকে স্তর, একটা ভেতরের দিকে স্তর। বাইরের দিকের যে স্তরটা বা বহিঃস্তরকে বলা হয় প্যারাইটাল স্তর। আর ভিতরের দিকে স্তরকে অন্তঃস্তরকে বলা হয় ভিসারাল স্তর। ভিসারাল অর্থাৎ এটা যদি ফুসফুস হয়, এখানে আরো একটা স্তর রয়েছে, একটা মানে দুটো স্তর নিয়ে গঠিত এই প্লুরা, এরকম দুটো স্তর নিয়ে গঠিত। তারপরে অন্য একটা কালি দিয়ে করছি, এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে ফুসফুস, ভিতরের দিকের যে স্তরটা, এই দিকের যে স্তরটা, এটাকে বলা হচ্ছে ভিসারাল স্তর, আর বাইরের দিকে যে স্তরটা, এটাকে বলা হচ্ছে প্যারাইটাল স্তর। ওকে, এই দুটো স্তরের মাঝখানে একটা তরল থাকে। যে তরলকে বলা হয় প্লুরাল ফ্লুইড বা প্লুরাল তরল। ঠিক আছে, এর মধ্যে একটা তরল থাকে, তাকে বলা হচ্ছে প্লুরাল তরল বা ইংরেজিতে প্লুরাল ফ্লুইড। তাহলে এই তরলটার নিশ্চয়ই কোনো কাজ রয়েছে, তাই জন্যই এখানে থাকে। প্লুরাল তরল আমাদের ফুসফুসকে আঘাত থেকে রক্ষা করে। অর্থাৎ আমরা ঝাঁপিয়ে পড়লাম বা আমাদের এখানে একটা আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে গিয়ে আমাদের ফুসফুসে লাগতো, যদি না এই তরলটা থাকতো, এই তরলটা অনেকটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, আমাদের ফুসফুসকে আঘাত থেকে রক্ষা করে। এবার হচ্ছে ফুসফুসের গঠন। এই অবধি বোঝা গেল ফুসফুসের গঠন। প্রতিটি ফুসফুসের আকৃতি কেমন হয়? আকৃতি শঙ্কু আকৃতি। এখানে যদি আমি গোল করেছি, এরকম গোল অ্যাকচুয়ালি হয় না, এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয়। তো এই আকৃতিটাকে বলা হয় শঙ্কু আকৃতি। তো প্রতিটি ফুসফুসের যে আকৃতি, সেটাকে বলা হচ্ছে শঙ্কু আকৃতি। এর উপর দিকটা সরু হয়, শঙ্কু আকৃতি হয়, উপরের দিকটা সরু হয়, এবং নিচের দিক চওড়া হয়। ডান ফুসফুসটা বাম ফুসফুসের থেকে একটু বড় হয়। ডান ফুসফুস বাম ফুসফুসের থেকে একটু বড় হয়। প্রতিটা ফুসফুস আবার কিছু প্রকোষ্ঠে বিভক্ত হয়। অর্থাৎ এইটা যদি আমাদের ফুসফুস হয়, এরকম যদি ফুসফুস হয়, এরকম ঠিক নয়, এরকম হবে। তো প্রতিটা ফুসফুসে স্তর থাকে, কয়েকটা স্তর বা কয়েকটা ভাগে বিভক্ত। এরকম ডান ফুসফুসে 3টে স্তর থাকে, 3টে ভাগ রয়েছে, 3টে লোব রয়েছে ইংরেজিতে বলা হয়। আর বাম ফুসফুসে রয়েছে অন্যদিকে 2টো লোব। মানে ফুসফুসের মধ্যেও আবার এরকম 2টো করে বা 3টে করে ভাগ রয়েছে। বাম ফুসফুসটা এরকম হয়, 2টো লোবে বিভক্ত। বাম ফুসফুস যেটা দিয়ে 2টো স্তরে বিভক্ত, অর্থাৎ মাঝখানে একটা রেখা রয়েছে যেটা দিয়ে 2টো স্তরে ভাগ করা যাচ্ছে স্পষ্টত, এই রেখাটাকে বলা হয় অবলিক ফিসার।
শুধুমাত্র ফিসার মনে রাখলেই হবে, অবলিক ফিসার। সুবিধার্থে শুধু ফিসার মনে রাখো তাহলেই হবে। এখানেও যেগুলো ভাগ করছে সেগুলোকে ফিসারই বলা হয়। এগুলোর বিভিন্ন নাম রয়েছে, দুটোর আলাদা আলাদা নাম রয়েছে। এই ধরনের এই ফিসারটাকে বলা হয় ইনফিরিয়র ফিসার, এইটাকে বলা হয় অবলিক ফিসার। এখানে শুধুমাত্র রয়েছে অবলিক ফিসার, কারণ একটাই মাঝখানে অংশ রয়েছে, দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই যে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে বাম ফুসফুসকে, একটাকে বলা হয় সুপিরিয়র লোব, বড়টাকে বলা হয় সুপিরিয়র লোব, আর ছোট অংশটাকে বলা হয় ইনফিরিয়র লোব, ইনফিরিয়র লোব। তেমনি ভাবে ডান ফুসফুসের সব থেকে বড় অংশটাকেও বলা হয় সুপিরিয়র লোব, সুপিরিয়র লোব। মাঝখানের অংশটাকে বলা হয় মিডল লোব, এটাকে বলা হচ্ছে মিডিল লোব। আর একদম নিচের অংশটাকে বলা হচ্ছে ইনফিরিয়র লোব। ওকে, তাহলে এটা হচ্ছে ডান ফুসফুস, আর এটা হচ্ছে বাম ফুসফুস। বোঝা গেল এইগুলোকে? বাম ফুসফুসটা এমনিতেই ডান ফুসফুসের চেয়ে ছোট, বাম ফুসফুসটা ছোট এবং সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ফিসার। দুটো ভাগ হচ্ছে সুপিরিয়র লোব এবং ইনফিরিয়র লোব, এবং ডান ফুসফুসটা অপেক্ষাকৃত বাম ফুসফুসের থেকে বড় এবং সেটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। যেগুলো দিয়ে ভাগ হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিসার। সব থেকে বড় অংশটাকে বলা হয় সুপিরিয়র লোব, মাঝখানেরটাকে বলা হয় মিডিল লোব, এবং ছোট একদম কোণের দিকে শেষের অংশটাকে বলা হয় ইনফিরিয়র লোব। এই হচ্ছে ফুসফুসের গঠন। ফুসফুস অ্যাকচুয়ালি কিন্তু ফুসফুসের মধ্যে কোনো বায়ু খোলা অবস্থায় যায় না। আমরা যদি মনে করি যে ফুসফুস একটা ব্যাগ, এটা যদি এর মধ্যেই গিয়ে পুরো বায়ুতে পূর্ণ হয়ে যায়, এটা ভুল। এর মধ্যে যে অসংখ্য অ্যালভিওলাইগুলো থাকে, ছবিতে যেরকম দেখিয়েছিলাম, সেই অ্যালভিওলাইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি বায়ু যায়। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যালভিওলাই সম্পর্কে, কারণ অ্যালভিওলাইকে বলা হয় ইউনিট অফ লাংস, ফুসফুসের একক বলা হয় অ্যালভিওলাই। অ্যালভিওলাই। টোটাল দুটো ফুসফুসে প্রায় 300 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। টোটাল থাকে 300 মিলিয়ন, তাহলে প্রচুর সংখ্যায় থাকে, এবং এইগুলোর মধ্যে একসাথে বায়ু ঢোকে এবং তার ফলে এইগুলো ফুলে যায়, তার ফলেই ফুসফুস ফুলে যায়। ঠিক আছে, তো 300 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এই অ্যালভিওলাই থেকেই আমাদের রক্তের মধ্যে গ্যাসের আদান প্রদান ঘটে। যে গ্যাসটা আমরা গ্রহণ করছি অক্সিজেন, সেটা রক্তে মেশাতে হবে, রক্ত সেটাকে বয়ে নিয়ে যাবে। তো রক্তে মেশানোর কাজ অ্যালভিওলাই থেকেই হয়, এবং যে পদ্ধতিতে হয় সেটা হচ্ছে ব্যাপন পদ্ধতি। ব্যাপন পদ্ধতিতে অ্যালভিওলাই থেকে অক্সিজেন রক্তে মেশে, তেমনিভাবে কার্বন ডাই অক্সাইড এসে ব্যাপন প্রক্রিয়াতে অ্যালভিওলাইতে, রক্ত থেকে অ্যালভিওলাইতে আসে, এবং ফাইনালি সেটা আবার সেম পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। এবার ফাইনালি আর একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম না থাকলে আমরা শ্বাস নিতেই পারতাম না। ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা, যদিও এটা পরীক্ষায় আসবে না, ডায়াফ্রাম হিসাবেই নামটা আসবে। ডায়াফ্রাম কি? এটা একটা শ্বাসপেশি। আবার এই ডায়াফ্রামই আমাদের শরীরকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে এটা
প্রথম কথা, এটা আমাদের শরীরকে দুভাগে ভাগ করছে, বক্ষ গুহর বা বক্ষ গহ্বর, যার ইংরেজি হচ্ছে থোরাসিক ক্যাভিটি, এবং উদর গহ্বর, যার ইংলিশ হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই দুটো ভাগে ভাগ করছে। এটা অনেকটা দেখতে এরকম এরকম থাকে। এর উপরে আমাদের ফুসফুস রয়েছে। তো যখন আমরা প্রশ্বাস নিই, অর্থাৎ যখন আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে চাই, তখন এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এরকম নিচের দিকে নেমে আসে, গিয়ে অনেকটা এইরকম অবস্থান করে, যার ফলে বায়ুটা আমাদের শরীরে ঢুকছে। আবার যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করতে চাই, তখন ওটা আবার সেম অবস্থায় পৌঁছে যায়, নর্মাল অবস্থায়। তখন যে বায়ুটা আমাদের শরীরে রয়েছে সেটা বেরিয়ে যায়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তো এই পেশিটাই আমাদের শরীরে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড বর্জনে একটা বিশেষ ভূমিকা পালন করছে। এবার তাহলে আমাদের জানতে হবে যে মানবদেহের যে শ্বাস প্রশ্বাসের কৌশল আমরা কিভাবে নিয়ে থাকি, সেই জিনিসটা। প্রথম কথা, আমরা যখন শ্বাস গ্রহণ বা বর্জন করি, তার ফলে আমাদের বক্ষ গহ্বরে যে চলনটা ঘটে, সেই চলনটাকে বলা হয় শ্বসন চলন। ঠিক আছে, শ্বসন চলন। ঠিক আছে, ফার্স্ট যে জিনিসটা হয় আমাদের শরীরে সেটা হচ্ছে প্রশ্বাস বা ইন্সপিরেশন। প্রশ্বাস বা ইংরেজিতে হচ্ছে ইন্সপিরেশন। প্রশ্বাসের সময় কি হয়, এই পর্যায়ে ফুসফুসের বায়ুথলিতে, সবসময় বলতে হবে বায়ুথলিতে, ফুসফুসে কিন্তু গ্যাস বা কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলো প্রবেশ ও প্রস্থান করে না, সব হয় বায়ুথলির মাধ্যমে। তো এই পর্যায়ে ফুসফুসের বায়ুথলিতে অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ বায়ু প্রবেশ করে। এই ঘটনাটা যখন আমাদের শরীর ঘটাতে চায়, তখন আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম রয়েছে, সেটা সংকুচিত হয়, অর্থাৎ নিচের দিকে নেমে যায়। অর্থাৎ যেরাম দেখালাম এরাম ছিল, এটা নিচের দিকে নেমে গিয়ে এরকম অবস্থা হয়। ফলে আমাদের যে বক্ষ গহ্বরটা রয়েছে, থোরাসিক ক্যাভিটি পুরো অংশটা, এই জিনিসটা আমাদের শরীরকে দুভাগে ভাগ করছে। উপরের অংশটা থোরাসিক ক্যাভিটি, এই পুরো থোরাসিক ক্যাভিটি দৈর্ঘ্যে প্রসারিত হয়ে যায়। যেহেতু এটা আগে ছিল এরকম, যখন এরকম ভাবে নিচের দিকে নেমে গেছে, তাহলে থোরাসিক ক্যাভিটির দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে যখন এটা হয়, ডায়াফ্রাম যখন নিচের দিকে নেমে যায়, তাহলে থোরাসিক ক্যাভিটির দৈর্ঘ্য বেড়ে যায়, এবং তার ফলে ফুসফুস প্রসারিত হয়। ফুসফুসটা এখানে ছিল, সেও প্রসারিত হয়ে যাচ্ছে। এবং যখনই ফুসফুস যখনই প্রসারিত হয়, তখন তার মধ্যে একটা চাপ তৈরি হয়, যেটাকে বলা হয় আন্তঃফুসফুসীয় চাপ। আন্তঃফুসফুসীয় চাপ। তো আন্তঃফুসফুসীয় চাপের ফলে কি হয়, আমাদের ফুসফুসের মধ্যে একটা নিম্নচাপ তৈরি হয়। এই আন্তঃফুসফুসীয় চাপ অ্যাকচুয়ালি একটা নিম্নচাপ। এবং আমরা ভূগোলে পড়েছি যে যখন নিম্নচাপ হয়, তখন চারিদিক থেকে, এইখানে যদি নিম্নচাপ হয়, চারিদিক থেকে বায়ু
উচ্চচাপ অঞ্চল থেকে ছুটে আসে এই জায়গাটাকে পূরণ করার জন্য। তো সেম ঘটনা আমাদের ফুসফুসের মধ্যে হয়, যখন ফুসফুস এরম বেড়ে যায় এবং তার ফলে আন্তঃফুসফুসীয় চাপ তৈরি হয়, এটা একটা নিম্নচাপ। নিম্নচাপ যখন তৈরি হয় তখন বাইরের যে উচ্চচাপযুক্ত বায়ু সেটা ছুটে আসে এই জায়গাটাকে দখল করার জন্য। তাহলে তখন কি হবে, অক্সিজেন যুক্ত বিশুদ্ধ বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করবে, আর এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রশ্বাস। তাহলে এখানে যদি আমি স্টেপ বাই স্টেপ পথ দেখি কি হবে, প্রথমে বহির্নাসা রন্ধ্রে আসবে একটা বায়ু, অক্সিজেন যুক্ত বিশুদ্ধ বায়ু। তারপরে সেটা নাসা প্রকোষ্ঠের মধ্যে ঢুকবে, তারপর সেটা অন্তর্নাসা রন্ধ্রে যাবে, তারপর সেটা ফ্যারিংস হয়ে গ্লটিসকে পেরিয়ে ল্যারিংসে পৌঁছবে। ল্যারিংস থেকে সেটা ট্র্যাকিয়ার মাধ্যমে ব্রঙ্কাইতে যাবে, দিয়ে ফাইনালি দুভাগে ভাগ হয়ে যাবে, ব্রঙ্কিওলে যাবে, দিয়ে অ্যালভিওলাইতে গিয়ে ফাইনালি ঢুকে যাবে বাতাস এবং সেটা পুরো পরিপূর্ণ হবে। 300 মিলিয়ন অ্যালভিওলাই রয়েছে, সম্পূর্ণভাবে সেটা পরিপূর্ণ হবে। তো এই পুরো পদ্ধতিটাকে বলা হচ্ছে প্রশ্বাস। এরপর হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস একে ইংরেজিতে বলা হয় এক্সপিরেশন। এক্সপিরেশন মধ্যচ্ছদা এই সময়। আচ্ছা, তার আগে এখানে কি হয়, এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত বায়ু নির্গত হয়, শরীর থেকে নির্গত হয়। এই অবস্থা যখন হয় তখন আমাদের যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা রয়েছে সেটা আবার পুনরায় নিজের অবস্থায় চলে আসে। মধ্যচ্ছদা যখন নিজের অবস্থায় চলে আসে তখন বক্ষ গহ্বরের আয়তন পুনরায় কম হয়ে যাচ্ছে। আগে ছিল এতটা, সেটা কমে গিয়ে, আগে এরকম বড় ছিল সেটা কমে গিয়ে এরকম ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল যখন, তখন আমাদের শরীরের মানে আমাদের ফুসফুসের মধ্যে উচ্চচাপ তৈরি হবে। উচ্চচাপ যখন হবে অটোমেটিক্যালি সেখান থেকে বায়ু বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাস। তো এই নিঃশ্বাস গ্রহণ করার মানে প্রশ্বাস গ্রহণ করার ফলে যে অক্সিজেন আমাদের শরীরে ঢুকছে, সেই অক্সিজেনকে এবারে আমাদের যে লোহিত রক্তকণিকা রয়েছে সেইটা বয়ে নিয়ে যাবে। লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন, যদিও এটা পরের চ্যাপ্টারের পার্টটাও, এখানে একটা ছোট্ট করে বলে রাখছি। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে এই হিম এর এই হচ্ছে সংকেত হচ্ছে এইচবি। হিমোগ্লোবিনের এই হিম অঞ্চলটা হচ্ছে হিম ওয়ার্ডটা হচ্ছে লোহা থেকে আসছে, আয়রন। আর গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। তো এই আয়রন যুক্ত এই প্রোটিনটা আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করে, যেটা পুরোটাই রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম বা শ্বসন পরিবহন তন্ত্রে আমরা পড়ব। এরপরে ফাইনাল যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে শ্বাস বায়ুর পরিমাণ, অর্থাৎ কতটা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস ইত্যাদির মাধ্যমে বায়ুর আদান প্রদান ঘটে সেটা। প্রথম জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রবাহী বায়ু পরিমাণ। প্রবাহী, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবেই, প্রবাহী বায়ু পরিমাণ, যাকে ইংরেজিতে বলা হয় টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম। আচ্ছা, প্রবাহী বায়ুর পরিমাণ বা টাইডাল ভলিউম হচ্ছে আমরা স্বাভাবিক শ্বাসক্রিয়ার সময় প্রতিটি নিঃশ্বাসে বা মানে প্রতিটি নিঃশ্বাসে যে পরিমাণ বায়ু গ্রহণ করতে পারি, নর্মালি আমরা যতটা নিঃশ্বাস নিলাম তার মধ্যে যতটা বায়ু গ্রহণ করতে পারি বা যতটা বায়ু আমরা ত্যাগ করতে পারি, সেই ভলিউমকে বলা হয় টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ু পরিমাণ। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেখি না, যদি আমি এখন দেখাতে চাই তাহলে আমার মনে হবে যে আমি একটু নিয়ে দেখাই, তাহলে সেটা হবে না। নর্মালি আমরা কোনো কাজ করছি,
বা বসে আছি বা পড়াশোনা করছি, সেই সময় প্রতিনিয়ত আমরা নিঃশ্বাস প্রশ্বাস এটা কন্টিনিউ চলছে। তো সেই সময় স্বাভাবিকভাবে যতটা পরিমাণ আমাদের শরীরের মধ্যে অক্সিজেন ঢোকে, ফুসফুসের মধ্যে অক্সিজেন ঢুকছে এবং যতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, তার স্বাভাবিক পরিমাণকে বলা হয় প্রবাহী বায়ু পরিমাণ বা টাইডাল ভলিউম। এটা কতটা? এটা হচ্ছে 500 মিলিলিটার, 500 ml। নর্মালি আমরা একবার যখন প্রশ্বাস গ্রহণ করি এবং নিঃশ্বাস ত্যাগ করি, তার মধ্যে 500 মিলিলিটার বায়ু গ্রহণ করি, আবার 500 মিলিলিটার বায়ু ত্যাগ করে দিই। সেকেন্ড হচ্ছে প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ, একে ইংরেজিতে বলা হয় ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। শর্টে বলা হয় IRV। তো এইভাবেও প্রশ্ন আসতে পারে, IRVর পরিমাণ কত? এই জিনিসটা কি, আমরা স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসের পরিমাণ দেখে নিলাম 500 ml, নর্মালি যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে 500 ml। স্বাভাবিক প্রশ্বাসের পর সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে অধিক পরিমাণ বায়ু আমরা ফুসফুসে গ্রহণ করতে পারি, তাকেই বলা হচ্ছে প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। অর্থাৎ আমি একটি স্বাভাবিক প্রশ্বাস নিলাম, তাতে 500 ml বায়ু আমাদের ফুসফুসে ঢুকলো, সেইটাকে বার না করে দিয়ে আমি যদি তার উপরে জোর করে আরেকবার নিতে চাই, তার ফলে যতটা প্রশ্বাস আমাদের শরীরে ঢুকতে পারে, যতটা অক্সিজেন ঢুকতে পারে, সেই পরিমাণটাকে বলা হয় প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ বা ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এটা কত হয়? এটা হয় 2000 থেকে 3000 ml। অর্থাৎ 500 ml নেওয়ার পরে আমরা 2000 থেকে 3000 ml আরো অতিরিক্ত নিতে পারবো, তাহলে টোটাল 2500 বা 3500 ml পরিমাণ অক্সিজেন আমাদের ফুসফুসে বা অ্যালভিওলাইতে থাকতে পারে। বোঝা গেল ব্যাপারটা? থার্ড, নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ, এবং এটাকে ইংরেজিতে বলা হয় এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বা শর্টে হচ্ছে ERV, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। শুধু ইন্সপাইরেটরির জায়গায় এক্সপাইরেটরি হয়ে যাবে। এটা সেম, এটারই মতো একই জিনিস। স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পরে বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে যে অধিক পরিমাণ বায়ু বহিষ্কার করা সম্ভব, তাকে বলা হচ্ছে নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ বা ERV। মানে আমি স্বাভাবিক নিয়েছি কত? 500 ml অক্সিজেন, আমি স্বাভাবিক ছেড়ে দিয়েছি 500 ml কার্বন ডাই অক্সাইড। এই স্বাভাবিক 500 ml কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়ার পরে আমি যদি আরো জোর করে কিছুটা ছাড়তে চাই কার্বন ডাই অক্সাইড, তাহলে দেখবে তোমরা একটু চেষ্টা করে যে সেটাও সম্ভব। আমরা ছেড়ে দেওয়ার পরেও আরো কিছুটা নিঃশ্বাস ত্যাগ করতে পারি। অর্থাৎ এই যে জিনিসটা হচ্ছে, এক্সট্রা যেটা বেরোচ্ছে, সেটাকে বলা হচ্ছে নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ, এবং এটা হয় 1000 ml। ওকে, মানে আমরা 500 ml কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার পরে আরো 1000 ml অতিরিক্ত জোর করে ত্যাগ করতে পারি। এটা একটু চেষ্টা করলেই করা যায় এবং এতে কোনো ক্ষতি নেই, এটা নর্মাল ব্যাপার। এবার হচ্ছে ফোর্থ, লাস্ট হচ্ছে অবশেষ বায়ুর পরিমাণ। একে বলা হয় রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম অর্থাৎ
সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার পরে যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় তাকে বলা হচ্ছে অবশেষ বায়ুর পরিমাণ। আমি এই নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর যে পরিমাণ ইআরভি, এটা আমি ত্যাগ করে দিয়েছি 1000 ml, আর আগের 500 ml টোটাল 1500 ml বায়ু আমার ফুসফুস থেকে বেরিয়ে গেছে। এর পরেও কিছুটা বায়ু আমাদের ফুসফুসে থেকে যায়, যেটাকে আমরা কোনোদিনই চেষ্টা করলে বার করতে পারবো না। সেই বায়ুটাকে বলা হবে অবশেষ বায়ুর পরিমাণ। এটা কোনোদিনই নির্গত করা সম্ভব হবে না। এটার মান 1200 ml। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। পরে এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যাচ্ছে, এর পরের দিন নতুন একটা কোনো চ্যাপ্টার শুরু করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।